রাস্তা বিধায়ক মহোদয় ভোটের আগে এসে দেখে গেছেন এবং তখনই বলেছিলেন যে আমি ইলেকশনে জিতে প্রথম আসবো এটা করার, আর উনি ওনার অঙ্গীকার রেখেছেন, সেজন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। এমন একটা রাস্তায় আমরা এত দিন থেকে চলাচল করছি যেখানে একটা মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হলেও আমরা কাঁধে করে নিয়ে যাই, একটা সব দেহ আমরা এখানে আনতে হলে আনার কোনো ব্যবস্থা নেই। এতদিন আমরা এভাবেই চলছি। আজকে যেখানে আমরা এই অনুষ্ঠান করছি তার পেছন দিকেও রয়েছেন অনেক অনেক পরিবার। ওখানে একটা রোগী নিয়ে যাওয়ার জন্য কত কষ্ট আমরা পাচ্ছি, সেই ব্যথায় ওনারও হৃদয় স্পর্শ করেছে। তার জন্য প্রথম প্রাধান্য দিয়ে আজকে উনি আমাদের মধ্যে এসেছেন। আমরা আশাবাদী যে আমাদের এই রাস্তার যে দুর্দশা খুব তাড়াতাড়ি এটা শেষ হবে। তাছাড়াও কিছু কথা আমাদের মধ্যে আছে, আমাদের মনে কিছু দুঃখ আছে। আমাদের এখানে ডাকবাংলাতে একটা শ্মশান আছে। শ্মশানটা সবার অন্তিম স্থল, আমাদের জীবনের অন্তিম যাত্রা যেখানে হয়, সেই জায়গাটারও দুর্দশাগ্রস্ত হয়ে গেছে। সেই জায়গাটাও আমরা বিধায়ক মহোদয়ের কাছে আজকে সবার পক্ষ থেকে আমরা আর্জি রাখবো আমাদের শেষ গন্তব্য স্থলটা যেন উনি একটু দেখেন এবং তারও যেন একটু সুন্দর ব্যবস্থা হয়, যাতে আমরা সবাই আমাদের শেষ যাত্রাটাও সুখকর মনে করতে পারি। আরেকটা ব্যাপার আছে, আমাদের পাশে একটা হাসপাতাল আছে। এখানে অনেকে আছেন যাদের ঘরের কোনো একদিন হয়তো এই হাসপাতাল তৈরি করতে গিয়ে উনুন জ্বলেনি, কেস মকদ্দমা মামলা ঘাটে রয়েছে। আমাদের স্বপ্নের সেই হাসপাতাল আজ এত বছর হয়েছে, আমরা বিগত দিনে অনেককে পেয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার 2014 থেকে পেয়েছি। আর আজকে যেহেতু আমরা আমাদের মনের মধ্যে এখানে পেয়েছি, তাই ওই কথাটাও আমাদের সবার পক্ষ থেকে বলতে ফলারে সুযোগটা সেটাকে হাতছাড়া করতে চাইছি না। এই হাসপাতালটা পুরো বর্জালাঙ্গা ব্লক এরিয়ার মানুষের ওখানে পরিষেবা দেওয়া হচ্ছে, কিন্তু ওই হাসপাতালে ঠিক মতো পরিষেবা দেওয়া হচ্ছে না। ঠিক মতো ওষুধের ব্যবস্থা নেই, ঠিক মতো যন্ত্রপাতি নেই, ঠিক মতো বেড, ঠিক মতো কর্মচারী, ঠিক মতো পরিষেবা দেওয়ার মতো ডাক্তার ওখানে নেই, যার জন্য আমাদের অনেক দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আর এটা যে শুধু এই গ্রামের এই পাড়ার এটা নয়, এটা সমগ্র ব্লক বর্জালাঙ্গা ব্লক এরিয়ার একটা আমাদের বলতে পারেন ওই জায়গাটাকে যদি বিধায়ক মহোদয় একটু দৃষ্টি দেন, তাহলে আগামী দিনে আমাদেরকে ছুটে যেতে হবে না সামান্য অসুখের জন্য শিলচরে। বেশি সময় নেওয়া যাবে না। আমরা আজ গর্বান্বিত, গর্ব করছি। আমরা এই অঞ্চলের সবার পক্ষ থেকে তিনটা দাবি বা তিনটা আবদারও বলতে পারেন বিধায়ক মহোদয়ের কাছে রেখে আমার ভাই বিরাম দিচ্ছি। কেন আপনারা সবাই, আমরা সবাই এসছি আজকে ওনার মুখ থেকে কিছু শুনতে, ওনার কিছু আশীর্বচন পেতে। তাই আমি বিধায়ক মহোদয়কে আহ্বান করব উনি যেন ওনার আশীর্বচন প্রদান করেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। আজকের এই সভার সভাপতি তথা এই এলাকার যে রাস্তাঘাট বা এলাকা পাড়ার যে উন্নয়ন সমিতির সভাপতি শ্রী গোপীপ্রসাদ গোস্বামী অতিথিরা, এখানে আছেন আমাদের জিপি মাননীয় সভানেত্রী রমা দাস, আমাদের সদস্যরা দুইজন আছেন এবং মঞ্চের এই দুই পাশে আরো বসে আছেন বর্ষিয়ান ব্যক্তিত্ব এখানকার যারা আছেন। এখানে রাজু কুমার আছেন, অলোক আছে আমার সঙ্গে এসেছে, আরো দুজন বয়োজ্যেষ্ঠ এখানকার যারা অভিভাবক দুজন আছেন। আর যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কালীভদ্রা, এবং মঞ্চের এই পাশে বসে থাকা এই গ্রামের সম্মানিত দাদারা, দিদিরা, মায়েরা। আমি গত নির্বাচনের পূর্বে একবার আপনাদের সাথে বসেছিলাম, ভিতরে এসে বসতে পারিনি, বসেছিলাম ওই সামনে যে ভৈরব বাড়ি আছে সেখানে আপনারা গিয়েছিলেন কয়েকজন, সেখানে বসেছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম। তখন আপনাদের ইচ্ছা ছিল
যে আমাকে ওই সময় ভিতরে এসে রাস্তাঘাট দেখে 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 যাওয়ার জন্য। আমি বলছিলাম যে আমি ঘরে আসবো, কারণ ওই সময় করে ওটা আমার পক্ষে অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, নির্বাচনের পরেও আপনারা জানেন, নির্বাচনের পরে আমিও ঠিক নির্বাচন সম্পন্ন হয়েছে এখানে, তারপরে আমি চলে যাই কলকাতাতে। কলকাতা সেখানে একটা রাসবিহারী একটা বিধানসভা আছে, সেখানে একজন বরিষ্ঠ ব্যক্তিত্ব পদ্মবিভূষণ ডক্টর স্বপন কুমার দাশগুপ্ত সেখানে ক্যান্ডিডেট হয়ে যাবে। আমাকে সেখানে পাঠানো হয়েছিল সেখানে দলের কাজ করতে। দলের কাজ করেছি, অনেক সময় করেছি, বলতে ওই কথাই দলের কাজ করেছি। আর সেখানে শেষ হওয়ার পর যখন ফিরে এলাম তখন তো ফলাফল আসন্ন, ফল বেরোলো। ফল দেখা গেল যে আপনারা বিগত যতটা নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের রেকর্ড ভেঙে আপনারা রেকর্ড ভোট আমাকে জয়ী করেছেন। লক্ষাধিক ভোট আপনারা দিয়েছেন, আপনারা দুহাত উজাড় করে আমাকে ভোট দিয়েছেন। এই জন্য আমি বলবো, এটাকে সম্বর্ধনা অনুষ্ঠান না বলে আমার তরফ থেকে বলবো যেটা কৃতজ্ঞতা স্বীকার অনুষ্ঠান। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছি। আপনারা দায়িত্ব পালন করেছেন, এবার হলো আমার পালা। আমরা বিগত দিনেও প্রশ্ন করতাম কংগ্রেসী বন্ধুদেরকে যারা সরকার চালাতেন যে আপনারা কি করেছেন, কোথায় কি হয়েছে। আর বিগত 10 বছর থেকে আমাদের সরকার করছে, তো মাঝে মধ্যে আমাদেরকে তো জবাব দিতে হবে, কাজ করে তো জবাব দিতে হবে, আর দায়িত্ব নিয়ে তো দায়িত্ব নির্বাহ করতে হবে। আর আমরা সেই দলের লোক যেখানে যার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, আর যিনি বলে থাকেন যে 140 কোটি ভারতবাসী আমার পরিবার, এবং শুধু বলেই ক্ষান্ত হননি, 140 কোটি ভারতবাসীর কথা, পরিবারের সদস্য কথা বলার সাথে সাথে আমরা দেখেছি কি যে সকালবেলা ঘুম থেকে শৌচালয়ে যেতে হবে, সেজন্য প্রতিটি পরিবারে একটা শৌচালয়ের প্রয়োজন। সে কথা চিন্তা করেছেন, ব্যবস্থা করেছেন, সব বাড়িতে হয়তো পৌঁছায়নি, অধিকাংশ বাড়িতে পৌঁছে গেছে। তারপর সাথে আমরা দেখেছি যে প্রতিটি বাড়িতে একটি ঘরের প্রয়োজন। ঘর অনেকে তৈরি করে নিয়েছেন, যাদের সামর্থ্য আছে, যারা ধনবান বিত্তবান বা মোটামুটি ব্যবস্থা তারা তৈরি করেছেন। কিন্তু সাধারণত যারা আছেন, যারা বলা হয় নুন আনতে পান্তা ফুরন, যারা হয়তো দিনমজুরি করছেন, সাধারণ কাজকর্ম করছেন, ঘরের দিকে নজর দিতে পারছেন না, তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করা হয়েছে। অনেক বাড়িতে প্রধানমন্ত্রী আবাস পৌঁছেছে, অনেক বাড়িতে পৌঁছায়নি। সরকার সেগুলো ব্যবস্থা করছেন। কেন করছেন? যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরা সবাই ওনার পরিবারের সদস্য, আর পরিবারের অভিভাবক হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন, আর আমরাও সেই দলেরই সদস্য। আমরা দেখেছি যে আমাদের এখানকার যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আপনারা দেখেছেন হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কি চিন্তা ভাবনা করেছেন। যে আমরা জানি বিগত নির্বাচনের পূর্বে কংগ্রেসের যিনি সভাপতি, উনি বলেছিলেন যে অরুণোদয়ের কোনো লাভ নেই, অরুণোদয়ের কোনো প্রয়োজনীয়তা নেই। কেন নেই? ওনারা সেই রকম গরিব ছেলে যেখানে ওনার টাকার অভাব নেই। আমরা জানি এই 1250 টাকার অনেক মূল্য আছে আমাদের কাছে। কেন আছে? যে সেই 1250 টাকা মূল্য অধিক মূল্য কেন? যে একজন মা যার হয়তো ঘরে কেউ নেই বা সন্তান আছে, দিনমজুর সন্তান আছে, কোনো রকম কাজ করে জীবিকা করছেন, সেগুলো 1250 টাকা এলেই অসুস্থ মা, বৃদ্ধা মার ঔষধের ব্যবস্থা হয়ে যায়। আবার কোনো করে কি হয়, কোনো করে সেই টাকা দিয়ে নিজের যে মানে বাড়াই করার মতো ব্যবস্থা হয়। 9000 টাকা অনেকে পেয়েছেন, অনেকে পাননি। বিগত দিনেও সেদিনও 1100 টাকা ঢুকেছে অনেকের হয়তো অ্যাকাউন্টে ঢুকেনি। 1250 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক দিদিরা দেখেছি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যে টাকা আছে সেই টাকা আমাদেরকে দিতে হবে না, সেই টাকা শিবসাগর, চড়াইদাও, গোলাঘাট, যোরহাট, বৈরন্যা কবলিত এলাকা সেখানে দিয়ে দিন। মানে সেইটাই তো মানবিকতা, সেইটাই তো আমাদের সংস্কৃতি, সেইটাই আমাদের সংস্কার। যে বিপদের সময় আমরা একে অপরের পাশে থাকার সংস্কার। আর সেই হিসাবে অনেক মায়া বলেছেন যে সেই টাকা দিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় ভালো করে দিলে হবে, তাদের দেওয়া হয়েছে দিয়ে দিলে হলো। এটা অসময়ে শুরু হয়ে গেছে দেওয়াটা।
একটু পরে দিলে ভালো হবে, একটু পরে দিলে ভালো হবে। আমি বেশি সময় নেব না, আমারও তাড়া আছে, আপনাদেরও তাড়া আছে। তাই যেহেতু এসে পড়েছি, তো দু চারটা কথা বলেই যাই। তো বলছিলাম পিছন থেকে দিতে হবে না, পরে দিলে হবে। তো বলছিলাম যে এই যে অরুণোদয় টাকা অনেকে পেয়েছে, অনেকে পাননি। যারা পাননি, আপনারা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের মধ্যে কোনো লিঙ্ক না থাকে সেটা করে দেখে নেবেন ব্যাংকে গিয়ে, অথবা আমার প্রেসিডেন্ট আছেন, পরে দেবেন দিদি, পরে দেবেন বসুন একটু। যারা আমার এখানে জুমা দাস আছে, আমার দুজন সদস্য আছেন, গ্রুপ মেম্বার আছেন, তাদের কাছে আপনারা জেনে নেবেন পরবর্তীতে। আর পরবর্তীতে যদি নাও পান, তারপরে যখন ফর্ম আসবে আবার আমরা ফর্ম দেব, আগামীতে আমরা ফর্ম দেব, সেই ফর্ম ফিল আপ করে আপনারা জমা দেবেন। আবার আপনাদের যারা পাননি তাদের অরুণোদয় চালু হবে। ঘরে অনেকের ঘরে আবার কি আছে, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে তো অনেকে হয়েছে। অর্থাৎ আমরা বলবো যে 2014 পর থেকে ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমাদের এতদিন ছিল অনেক উন্নতি হয়েছে। ব্যক্তিগতভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে উন্নতি পেয়েছি। যে সমস্ত মেয়েরা এতদিন পড়াশোনা করেছিল হায়ার সেকেন্ডারি, ডিগ্রি, বিএতে, এমএতে, তাদেরকে 1000 টাকা, 1250 টাকা, 2500 টাকা করে দিচ্ছে সরকার। আর এবার থেকে সেটার নাম হলো নিযুত মহিলা প্রকল্প। আর নতুনভাবে যেটা দেওয়া হয়েছে ছেলেদের জন্য, সেটাকে বলা হচ্ছে নিযুত বাবু প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেদিন যখন বক্তব্য রাখেন তখন বলছিলেন, মেয়েদের যখন দেওয়া হয়েছিল তখন ছেলেরা বলছিল ওদেরকে দেওয়া হবে কিনা। আর এই যে নামটা নিযুত বাবু, সেটা সরকার দেয়নি, উনি বলছেন, সেটা ছেলেরা বলছে যে মহিলাদেরকে দেওয়া হলো, মেয়েদেরকে দেওয়া হলো, তো বাবুদেরকে দেওয়া হবে কবে? সেটার নামও হয় কি নিযুত বাবু প্রকল্প। এই যে সরকারের চিন্তাধারা, যে ছোট ছোট মেয়েরা আছে, আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি আমাদের আর্থিক অবস্থার চিন্তা করে যে মেয়েদেরকে বিয়ে দিলেই আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আমাদের সরকার বলছে না, মেয়েদের পড়াশোনা করাতে হবে, বাবাকে চিন্তা করতে হবে। তারা করবে কি? চিন্তা করবেন মামা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মামা হিসেবে বলছেন ওদের পড়াশোনা চিন্তা আমি করবো, যাতে ওদেরকে অল্প বয়সে বিয়ে দিতে না হয়, ওরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, ওরা যাতে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হয়। এখন অনেক মায়েরা কিসের উপর নির্ভর করছে? অরুণোদয়ের উপর। আর আগামী দিনে এই মেয়েরা যারা এখন পড়াশোনা করছে, আগামী দিনে ওরা নিজের পরিবার চালানোর সাথে সাথে ওরা আরো 10টি পরিবারকে অরুণোদয় প্রকল্পের মতো সাহায্য করার শক্তি সঞ্চয় হবে। এই জন্য মুখ্যমন্ত্রী কি বলছে, আমাদের সরকার বলছে যে যাদেরকে পড়াশোনা করতে হবে, যদি পড়াশোনা বন্ধ করে চলবে না। এই জন্য পড়াশোনার বিশেষ দেওয়া হয়েছে। তদুপরিও বলবো, আমরা জানি যে বিগত দিনে, গত বছর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে সেই জালেঙ্গার যে পায়রা সঙ্গের পাশে সেখানে একটা কলেজের, ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং সেটার কাজ প্রায় সম্পূর্ণ। আমিও বিগত বিধানসভাতে সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছিলাম এবং সেখানে বলা হয়েছে যে কাজকর্ম খতিয়ে দেখে, সমস্ত একাডেমিক সাইট দেখে আগামী দিনে সেখানে অতি সত্বর সেখানে শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। তো সেই শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আমরা বিভিন্ন বিদ্যানিকেতন দেখেছি যেখানে ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যা কম। আমি সেই ব্যাপারে আলোচনা করেছি, আগামী দিনে আবার আলোচনা করব। আর স্বাস্থ্য ক্ষেত্রে আমার গোপিতা যে কথা উল্লেখ করেছেন, এখানে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে, সেই স্বাস্থ্য কেন্দ্র আমরা দেখেছি বিগত দিনে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো আমরা দেখেছি সেই স্বাস্থ্য কেন্দ্রের ব্যাপারে আমরা বসেছিলাম গত 28 তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলাম। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বসে আমাদের দলাই বিধানসভার সমগ্র যতটা স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানকার যেটা আছে সেটা সহ বাকি যেগুলো সেগুলো নিয়ে আমরা বসেছিলাম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যেখানে ডাক্তার নেই সেখানে ডাক্তারের ব্যবস্থা করা হবে, যেখানে টেকনিশিয়ানের প্রয়োজন আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের প্রয়োজন আছে, সেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ব্যবস্থা করা হবে। এরকম অনেক ব্যবস্থা করা হবে বলেছেন উনি। যেখানে নার্সের অভাব আছে সেখানে নার্সের ব্যবস্থা করা হবে। উনি বলছেন যে আমরা তো অনেক জায়গাতে আগে যেভাবে আসামে যে মেডিকেল কলেজের সংখ্যা ছিল সেখান থেকে অনেকগুণ বেড়েছে। আর আমরা আগামী দিনে পরিকল্পনা আছে যে প্রতিটি জেলাতে আরো একটি মেডিকেল কলেজ, প্রতিটি জেলাতে একটি করে মেডিকেল কলেজ, হাসপাতাল স্থাপিত হবে
প্রতিটি জেলাতে স্টেট ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হবে, এবং প্রতিটি জেলাতে এক একটা ইউনিভার্সিটি স্থাপিত হবে। এগুলো সরকারের পরিকল্পনার মধ্যে আছে। তখন সেটা থেকে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের কিরকম চিন্তা ভাবনা আছে। কারণ টার্গেট দেখা যায় সেই সরকার, যে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন দলের সরকার, এবং সেই সরকার মূল কাজ হচ্ছে সেবাহী পরমদন, এবং আমাদের মূল কথা হচ্ছে রাষ্ট্রহিত সর্বোপরি, ন্যাশনাল ফার্স্ট। সেই পলিসি নিয়ে আমরা কাজ করে আছি। আর আপনারা আপনাদের এই রাস্তার কথা উল্লেখ করেছেন, এবং এই রাস্তায় আমি এই প্রমাণ এসেছি তা নয়, এই রাস্তাতে আমি এসেছি, কয়েকবার এসেছি। আমার বাপিদার বাড়িতে এসেছি, ওনার পিতৃদেব যখন প্রয়াত হতেন তখন এসেছি, মাতৃদেবী যখন চলে গেছেন তখন এসেছি, অন্য সময় এসেছি আমি। তো এই রাস্তার সম্বন্ধে আমার জানা আছে। আর শুধু তাই নয়, আমি এই বারাক উপত্যকার বিভিন্ন জায়গায় ঘুরেছি। তাই আমার জীবনে 20 বছর পূর্ণকালিক জীবন কাটিয়েছি। পূর্ণকালীন হয়ে কাটিয়েছি গ্রামে গ্রামে, শহরে গ্রামে গ্রামে, বাগানে বাগানে বিদ্যানিকেতন স্থাপনের কাজও করেছি। সেখানে বর্তমান যে অবস্থায় আমরা আছি, সেখানে সেই সমস্ত সংগঠনের যথেষ্ট অবদান ছিল। সেই সমস্ত কাজ আমিও করেছি, আমার বাপিদাও করেছেন, সমাজের অনেকেই করেছেন। যখন করেছি তখন সেরকম ভাবিনি যে ভবিষ্যতে কোনোদিন বিধায়ক হবো এবং বিধায়কের জন্য সেরকম নয়। সমাজের তাগিদে, প্রয়োজনের তাগিদে, রাষ্ট্রের তাগিদে আমরা তখন করেছি। কেন করেছি? যে দেশটা আমার, এই দেশটার ভালো, এই সমাজের মঙ্গল আমার মঙ্গল, এই দেশের মঙ্গল আমার মঙ্গল, সেই ভাবনা নিয়ে যখন ভাবতাম যে আমি তো অনেক কাজ করি, তখন মনে মনে আমার বাপরা আমাকে বলতো, তুমি তো 20 বছর সময় দিয়েছো। তখন আমার মনে হয় ঠিকই তো, আমি অনেক কিছু সময় দিয়েছি। আবার যখন বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলেছেন, সংঘের কার্যালয়ে যখন যাই তখন দেখি সেখানে 80টি পরে ব্যক্তিরা বসে আছেন। শ্রদ্ধেয় শশীকান্ত চৌধুরী, আপনারা যারা নাম শুনেছেন তারা জানেন, যারা নাম শুনেন দেখবেন, যিনি প্রায় 65 বছর থেকে এই পূর্বাঞ্চলে কাজ করেন, 65 বছর থেকে। আর উনি তখনকার দিনের MSc পাশ করে তখন এখানে এসেছেন। সেরকম ব্যক্তিত্ব সান্নিধ্যে আমরা এসেছি। তখন দেখি ওনাদের জীবন দিয়ে দিয়েছেন। তখন ভাবি নিজেদের কিছুই করতে পারলাম না। আর আমরা যারা বিজেপি করি, আপনারা যারা বিজেপি করি, অধিকাংশ দিয়েছেন। আপনারা দেখি এই ভারত মাতার পাশাপাশি আমরা দেখি দুজন ব্যক্তিদের ফটো লাগানো থাকে। একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং একজন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে বলা হতো অজাতশত্রু বলা হতো, যার শত্রু জন্মে নাই, যার শত্রু জন্মে নাই তাকেও শত্রুর হাতে নিহত হতে হয়েছে। আর আমরা জানি দুজনই সেই যে রাষ্ট্রহিত সর্বোপরি সেই চিন্তা ভাবনা নিয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা রক্ষার্থে দুজনই প্রাণ বলি দিয়েছেন। এবং দেশের অখণ্ডতা রক্ষার্থে আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জির যে কথা ছিল যে এক দেশে দু বিধান, দু প্রধান, দু নিশান, দু সংবিধান চলবে না, সেই হিসাবে উনি অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে কাশ্মীরে প্রবেশ করেছিলেন ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে, এবং সেখানে ওনাকে পরিকল্পিত হত্যা করেছিলেন। আমরা সেদিকে যাবো না। আমি এসেছি আপনাদের কাছে, আপনাদের বিধায়ক হিসেবে এসেছি। আমি আগে এসেছি সাধারণ এসেছিলাম, এখন এসেছি বিধায়ক হিসেবে। আর আপনার যে ভোট বলেছি, আমার দায়িত্বের কর্তব্য অনেকগুণ বেড়ে গেছে। আর এই যে রাস্তার কথা, আমার এই গত 29 তারিখ বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে। বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে মাত্র। আর আমি আপনাদেরকে না, আমাকে আজকে এইভাবে সম্বোধিত না করলেও আমি আপনাদের কাছে আসতাম। আপনারা আমার ঘরের জন, আপনারা আপনজন। সেই আপনজন হিসাবে আমিও এই রাস্তাটা কিভাবে আরো সুন্দর করা হয় সেই ব্যাপারে সে দায়িত্ব আমার। আমি আজকে সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি সেখানে বর্তমান বলে কত টাকা লাগবে, কত টাকা দেবো সেটা বলবো না। কারণ কেন, আমি টেকনিক্যাল লোক নই। কারণ এই ব্যাপারে যাদের নলেজ আছে, ইঞ্জিনিয়ার আছেন, ওনাদেরকে নিয়ে একদিন চলে আসবো। ওনাদেরকে নিয়ে চলে আসবে একদিন, রেখে দেবো যে এটাকে কি করতে হবে। ওনারা ব্যবস্থা দেবেন, সেই অনুযায়ী কাজ হবে, আমরা সেগুলো করবো। রাস্তাঘাটের প্রথম যে কাজটা সেটা হচ্ছে রাস্তাঘাটের কাজ। আমি সেদিন আরেকটা জায়গায় গিয়েছিলাম, তো একজন সেটার নাম হচ্ছে এলালি, বিলাসপুরের পাশে। সেটা একদম প্রত্যন্ত অঞ্চল, সেখানে রাস্তাঘাট নেই বললেই চলে। তো সেই সমস্ত অঞ্চলে গিয়েছিলাম। সেখানকার কয়েকজন মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে আমরাও 2 ঘন্টা প্রায় 2 কিলোমিটার হেঁটেছি। হাঁটতে হাঁটতে ওরা আমাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আপনারা তোমরা চলে যাও, বলছে না আপনি গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আমাদের ঘর লাগবে না, আমাদের প্রধানমন্ত্রী আবাস লাগবে না, আমরা বাস পেতে করে থাকবো। আমরা বাস পেতে করে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুব ভালো আছি। কিন্তু আমাদের শুধু আমাদের রাস্তাটা করে দেন।
আমরা এখান থেকে 10 মিনিট যেতে পারি, এখান থেকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে আসতে হবে। বলছে আমাদের কিছু লাগবে না, শুধু আমাদের রাস্তাটা করে দিন। অর্থাৎ পুরো এলাকার সার্বিক ডেভেলপমেন্টের যে প্রথম ধাপ কিছু দেখে থাকে সেটা হচ্ছে রাস্তা। রাস্তা হয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর অবশ্যই আমি যদি দায়িত্ব নিয়েছি আর আপনাদের আশীর্বাদে 5 বছর সময়সীমা আমার হাতে আছে, ঈশ্বরে যদি রাখেন তাহলে। তো সেই হিসাবে রাস্তার পাশাপাশি পানীয় জলের একটা সমস্যা তো আছেই। আর পানীয় জল আমি দেখতে পাচ্ছি এখানে পানীয় জলের মিনারেল ওয়াটার যে বোতল আনা হয়েছে। আগামী দিনে যাতে মিনারেল ওয়াটারের প্রয়োজন না হয়, আমার সেই যে পিএইচই ডিপার্টমেন্ট ইতিমধ্যে কাজে হাত দিয়ে দিয়েছে। অনেক রিপেয়ারিং আরম্ভ হবে। আমি এই এখান থেকে যাবো বলছিলাম তাড়াহুড়ো এই জন্যই যে এখান থেকে গিয়ে আমাকে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ সিওর সাথে বসতে হবে, পিএইচই ইঞ্জিনিয়ারের সাথে বসতে হবে, এখানে বসতে হবে। আমি গতকাল কথা বলেছিলাম যে আমি 2টা মধ্যে চলে আসবো, যে এই বিষয়ে আলোচনা করবো যে কাকে কে কাজে বরাদ্দ পেয়েছে সেগুলো দেখতে হবে, কে ভালোভাবে কাজ করবে না করবে সেগুলো দেখা যাবে। তো পিএইচই দিকে আমার নজর আছে। আর এখানে তো বিজলি বাতি চলছে, কিন্তু বিজলি বাতির ব্যাপারে অনেক জায়গায় সমস্যা থাকে, কখনো লো ভোল্টেজ কখনো নর্মাল ভোল্টেজ থাকে। লো ভোল্টেজের ব্যাপারেও সেখানেও ভালো ট্রান্সফরমারের প্রয়োজন আছে। সেগুলো আমিও এখন কি করছি, আমিও গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছি। আমাকে সেই প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমি সমস্যা চিহ্নিত করার জন্য বেরিয়েছি, সমস্যা চিহ্নিত করে সেটার আসল সমাধান করবো। আর সেই সমাধান করতে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা চাইব। আর আরেকটা কথা বলবো, আমি দেখেছি অনেকে ফেসবুকে সে সময় সামাজিক মাধ্যম আছে, সেখানে অনেকেই সেটা তুলে ধরেছেন, খুব ভালো লেগেছে। অনেকেই তুলে ধরেছেন যে এই এতদিন অঞ্চলে রাস্তাঘাট খারাপ, এতদিন অঞ্চলে পানীয় জল নেই, বিধায়ক মহোদয় কোথায় আছেন, কেন হলো না, এই সমস্ত কথা আসবে। তো আপনারা তো আমার আপনজন, আপনারা বুঝেছেন যে না, বিধায়ক 3 মাসে কিছু করতে পারবেন না, 3 মাসের মধ্যে এই মাত্র বাজেটের বিষয় শেষ হয়েছে। যারা লিখেছেন তাদের আমি ধন্যবাদ দিই। সচেতন নাগরিক সেই পরিচয়, সচেতন নাগরিক পরিচয়। আমি বিশ্বাস ভরসা অনেক বিশ্বাস ভরসা আছে। অনেক কংগ্রেসী বন্ধু লিখছেন ওনারা জানেন ওনাদের কংগ্রেসের উপর যতটুকু ভরসা নেই, বিশ্বাস নেই, বিজেপির উপরে ততটুকু ভরসা বিশ্বাস আছে। আর বিশেষ করে ওনারা এতটুকু ভরসা রেখে বিশ্বাস রেখেছেন যে 17 বছর কংগ্রেস যে কাজ করতে পারেনি, ওনারা ভেবেছেন যে 2026-এ অমিয়কান্ত দাস বিধায়ক হবে আর 3 মাসের মধ্যে ওদের সমস্যার সমাধান হবে। এটাকে বলে ভরসা, এটাকে বলে বিশ্বাস। তো ওনাদের যে ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামাজিক মাধ্যমে সেগুলো তো আসতে হয়, আসা দরকার। কিন্তু যেগুলো দাবি দাও করা যায়, কিন্তু সেখানেও সুন্দর মানসিকতার প্রয়োজন আছে। সুন্দর মানসিকতা নিয়ে অনেক কথা বলে, অনেক কথা লেখা যায়। আমরা সামাজিক জীব, আমরা আমাদের লেখার মাধ্যমে আমরা অনেক কিছু জানিয়ে দিতে পারি। আমার সংস্কার সেখানে লিপিবদ্ধ থাকে। তো আজকে তিনি আর বক্তব্য দীর্ঘায়িত করবে না। আমি আবারও 3 মাসের মধ্যে পূজার পরে, পূজার আগে হয়তো আসা সম্ভব হবে না, অনেক জায়গায় যেতে হবে। 30টা জিপি আছে, 239টা বুথ আছে, অনেক পাড়া, অনেক গলি মহল্লা আছে, সব জায়গায় যেতে হবে। তো পূজার পরে আমি আবার আসবো আপনাদের পাশে, আপনাদের কাছে আসবো। আর এর আগে আমি চেষ্টা করবো যে এই রাস্তার কাজ যাতে আমি আসার আগে যাতে রাস্তার কাজ আরম্ভ করা যায়, সেটা আমার নজরে থাকবে, সেটাই আমি ব্যবস্থা করবো। তো যারা আয়োজক মন্ডলী, ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের বাড়ি যেতে পারছি না, যাওয়া সম্ভব নয়। ওনারা একটা আয়োজন করেছেন যে সবার মাধ্যমে, যে মঞ্চের মাধ্যমে আমি আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেয়েছি। আর পরিশেষে সেটাই বলবো, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনার সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে যাপন কাটাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, সবার প্রিয় অমিয়কান্ত দাস মহাশয়। উনি আমাদের এতদ অঞ্চলের যে দুঃখ দুর্দশা সবকিছু উনি বুঝতে পেরেছেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে উনি তুলে ধরেছেন। তদুপরি আমি বলতে চাই, এতদ অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে
আমাদেরও সবচেয়ে বড় দাবি হচ্ছে যেটা, সেই রাস্তার দাবি। এই রাস্তার দাবির জন্য আমরা আপনাকে কমিটির তরফ থেকে, জনসাধারণের তরফ থেকে আবারও অনুরোধ করছি। আর আজকে একটু দেরি হয়ে গেছে। আজকের এই সংবর্ধনা সভার জন্য সবচেয়ে যিনি বেশি প্রচেষ্টা করেছে আমার ছোট ভাই মাধবেন্দ্র গোস্বামী, ডিসি অফিস, তার একটা মিটিং ছিল, একটু দেরি হয়ে গেছে। ওনাকে অতি সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি, কারণ আমাদের মাননীয় বিধায়কের আরেকটা মিটিং আছে, যার জন্য ওনাকে অতি সংক্ষেপে আমাদের এই কিছু বলার জন্য। ধন্যবাদ। উপস্থিত আমার গ্রামের মা বোন, বড় ছোট যারা সবাই আছেন, যাদের অনেক প্রচেষ্টা, অনেক কষ্টের ফলে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক ধলাইয়ের শ্রী অমিয়ক্রান্তি দাস মহাশয়কে, তাছাড়া যারা এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য ডিগনিটরিজ, সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই জায়গাতে আসার জন্য। আমি আসতেও অল্প বিলম্ব হয়ে গেছে। আমি এসে আমাদের মাননীয় এমএলএ মহাশয়ের অনেকটা ওনার যে ভাষণ ছিল একটা পার্ট শুনতে পেরেছি, যেখানে উনি বারবার রিপিট করছিলেন যে উনি এখানে এসে খুশি হয়েছেন, এই রাস্তা সম্বন্ধে উনি ওয়াকিবহাল আছেন। ঠিক আছে, আমি একটু সংযোজন করতে চাইছি, সময় নেব না, যেহেতু উনি ব্যস্ত, অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন। আমি ওনার একটু সময় নিচ্ছি। আমি এর আগে একটু আজকে যে অনুষ্ঠানের আগে যারা ইনভাইট ছিল এদের কথাটা একটু টেনে আনি। আজকে যখন এই প্রোগ্রামটা আমরা যখন আয়োজন করি, আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহায়তা করেছে। আমরা নিমন্ত্রণ করেছিলাম আমাদের বড়জলা জিপির জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, আমাদের জেডপিসি মেম্বার, সবাইকে ইন্ডিভিজুয়ালি ওনাদের বাসস্থানে গিয়ে, কিন্তু কেউ আসেনি। মাননীয় এমএলএ ছাড়া একজন এখানে উপস্থিত হন ইনাদের মধ্যে। আমাদের এই যে কমিউনিকেশন গ্যাপিং, এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমরা মন থেকে, আমরা প্রাণ থেকে আমরা আমাদের এই গ্রামকে ভালোবাসি। বা ডাকবাংলা মেইন রাস্তা থেকে এখানে অব্দি আসা, উনি বলেছেন বলে আমি রিপিট করছি না, আমি আমার পরিবার দিয়ে উদাহরণ দিতে চাই না, আমি উদাহরণ দিতে চাইছি এই জায়গার একটা লোকের। আজকে একজন গর্ভবতী মা বা বোন বা বয়স্ক লোক যদি কোনো কারণে মেডিকেল পরিষেবা পাওয়ার জন্য, ইমার্জেন্সির জন্য যেতে লাগে, কাঁধে ভারে এখান থেকে বয়ে নিয়ে গিয়ে 1.5 কিলোমিটার যেতে হবে, তারপর অ্যাম্বুলেন্স পরিষেবা পাবো, তারপর আমরা চিকিৎসার জন্য পাঠাবো। এটা আমাদের বাস্তবতা। আজকে 20 শতাব্দীর আজকের দিনে দাঁড়িয়ে আসাম ইউনিভার্সিটি থেকে 2.5 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্সে আমাদের এই অবস্থার জন্য দায়ী হয়তো আমরা নিজেরাই। কেন কি আমরা ভদ্র, আমরা সবাইকে সম্মান দিতে জানি, আমরা কাউকে অসম্মান করি না। আমরা আজ অব্দি আমাদের জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার কাউকে অসম্মান করিনি যে জিতার পর কেন আসুনি, কেন আমাদের খবরাখবর নেওনি। মাননীয় বিধায়ক মহাশয়ের মধ্য দিয়ে আমরা সবাই প্রয়োজনে আমরা সবাই হাত জোর করে সবার পা ধরে বলবো, দয়া করে আমাদের যে অবস্থার দিকে বিবেচনা করে রাস্তাঘাট উন্নতি করবেন। আজকে শিশু বাচ্চারা, ওই যে স্কুলের বাচ্চা একটা মেয়ে বসে আছে, একটু দাঁড়াতো বাবা, একটু দাঁড়াতো। এই সাইজের মেয়েগুলো স্কুলে যাওয়ার জন্য এখান থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে তারপর যায়, শীত বর্ষা 12 মাস। একটা অঙ্গনবাড়ি সেন্টার আমাদের এদিকে নেই, একটা স্ট্রিট লাইট 1.5 কিলোমিটার 2.5 কিলোমিটার রোডের মধ্যে নেই। এখানে বলার কোনো লোক নেই, এখানে কি কোনো লোক থাকে না? আজকে থেকে 35 বছর আগে আমি ওই এরিয়াতে, সবাই জানে, যারা পুরনো আছে জানে, আমি এই এরিয়াতে আমার জীবনে একটা বড় অংশ কেটেছে। স্কুলে যেতাম, এখানে আসতাম, গরু চড়াতাম, এখানে খেলতাম। তখনকার যে পরিস্থিতি আর আজকের পরিস্থিতির মধ্যে অন্তর একটাই, জনবসতি বেড়েছে, মানুষের দুর্ভোগ বেড়েছে, উন্নতির ছোঁয়াও পায় নাই। এর জন্য দায়ী হতে হবে আমরাই। কেন কি আমরা ভদ্রভাবে সবাইকে সম্মান দিই। তাই আমি আর আজকের তাকে দীর্ঘায়িত করছি না, সময় নষ্ট করছি না। সবাই মিলে আজকে ছোট্ট একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছিলাম। আমরা আমাদের মাননীয় বিধায়ক থেকে যথেষ্ট সম্মান পেয়েছি। আজকের এই প্রোগ্রামে আরো যারা দুজন আমাদেরকে খুব সাপোর্ট করেছে কোঅর্ডিনেশনের জন্য। বিধায়ক সাহেবের বড় এরিয়া, উনি সব এরিয়া কভার করতে ওনার অসুবিধা হয়, কিন্তু এই আজকে প্রোগ্রাম করব কিভাবে করব আমাদেরকে গাইড করেছে দুজন লোক। নাম্বার 1 অমৃতাল কুমার, নাম্বার 2 রাজেশ শুক্ল ভট্টাচার্য।
এই দুজন আমাদেরকে নির্বাচন করেছে। বারবার ওরা বলছে বিধায়ক সাহেব ওদেরকে দায়িত্ব দিয়েছেন যেন আমাদের এই এরিয়ার যে দুর্গতি এটলিস্ট এতদিন কেন ইগনোর হয়েছে, আমরা পোস্টমর্টম করতে যাবো না, কেন হলো না, কেন করলো না, আজকে যেন হয়ে যায়। ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন, স্পেশালি অমৃতলাল কুমার এমএলএ ইলেকশনের আগে যখন এসেছিলেন, এমএলএ সাহেব আসতে পারেন, উনি নিজে এসে বলে গেছিলেন এই রাস্তার জন্য আমি এমএলএ সাহেবকে প্রার্থনা করব যেন রাস্তার উন্নতি হয় এবং এখানে যেন একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র গঠিত হয়। কথা দিয়ে গেছিলেন রাজু, অমৃতলাল কুমার মানে রাজুকে এখানে সবাই চিনে, সবাই ভালোবাসে। কাল যদি উনি যে দায়িত্ব নিয়েছেন, যদি কোনো কারণে উনি দায়িত্ব পালন করতে না পারেন, দায় ভার উনারই থাকবে যতটা আমাদের এমএলএ সাহেবের থাকবে। আমরা রাজুকে জিজ্ঞেস করবো কথা তুমি দিয়েছিলে কেন হলো না। আমি আর দীর্ঘায়িত করছি না, আর আমি আমার যে মেম্বারের কাছে রিকোয়েস্ট করবো আরো সচেতন হতে হবে। উপরাল চলবে, আমি কাজ করতে পারবো না, আমি কাজ করতে দেবে না, আমি কারোর এগেন্সটে কিছু বলবো না। এখানে কারোর এগেন্সটে বলা কিছু নেই, বাস্তব চরিত্র, বাস্তব যে অবস্থা, গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরতে আসবে। আমরা কোন পর্যায়ে আছি, আমরা আমাদের মাননীয় বিধায়কের কাছে মেসেজটা পৌঁছাতে হবে, যার মাধ্যম হচ্ছে আমাদের মেম্বার, আমাদের জিপি প্রেসিডেন্ট, আমাদের এপি এবং আমাদের জেলা পরিষদ। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পিঙ্কি গোস্বামী মহাশয়কে। আমাদের সবার প্রায় শেষ পর্বে আমরা এসে পৌঁছেছি। আমাদের মাধবেন্দ্র গোস্বামী বলেছেন যে আমাদের এত অঞ্চলের মানুষের কিছু সমস্যা আছে, যেগুলো প্রধান সমস্যা। অনেকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, অনেকে মানে ইন্দিরা আবাস নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেগুলো আছে, এগুলোর ব্যাপারে কিছু মেজর সমস্যা আছে। আমি পিঙ্কিকে অনুরোধ করব যে একজন করে, আমার মনে হয় আমি এমএলএ মহাশয়ের একটু অনুমতি নিচ্ছি। আপনাদের যারা ছোট সমস্যা নিয়ে মেম্বার আছে, প্রেসিডেন্ট আছে, আর আপনাদের যদি বড় সমস্যা থাকে, আমাদের স্যার আছেন এখানে, এমএলএ মহাশয় আছেন, আপনারা অ্যাপ্লিকেশন থাকলে বা আগে কেসে ছিল একজন মাসিক, এদিকে আসো, এদিকে আপনারা কথাটা একটু বলেন, ডাইরেক্ট বলে দিন। একটু সামনে মাসে, একটু সামনে গিয়ে কো। অনন্যা তুমি যাও, নোট করো প্রবলেমটা। আপনারা বসেন প্লিজ, সবাই বসেন, না বেশি সময় লাগবে না, আমরা শেষ করে নিচ্ছি। সভাপতির ভাষণের পরে আমাদের অনুষ্ঠান শেষ। রামকুমার আর একটা ধন্যবাদ জানাইও, তারা খুব কষ্ট করছে।
উমরের নামটা পড়িয়া আপনারা দয়া করে কেউ যাবেন না, কেউ যাবেন না, প্লিজ কেউ যাবেন না। সবার কাছে আমার বিনম্র আবেদন, এত কষ্ট করে আপনারা বসেছেন, আমি মাত্র 2-3 মিনিট সময় লাগবে আমাদের। এতটুকু জন্য যারা আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি, সবার কাছে অনুরোধ, সবাই একটু ধৈর্য ধরব 2 মিনিট। আমরা আজকে একটা স্মারকলিপি সম্মানীয় বিধায়কের কাছে তুলে ধরছি, সেটা পাঠ করছি। স্মারকলিপি ডাকবাংলা কালীবাড়ি রোড উন্নয়ন কমিটি, ডাকবাংলা কাছাড়, আসাম, তারিখ 10 অগাস্ট 2026। প্রাপক শ্রী মাননীয় অভিয়কান্তি দাস, মাননীয় বিধায়ক, ধলাই বিধানসভা।